বেঙ্গলি ক্লাসিক্স বাই অর্ণব এখন একটি স্পটিফাই এক্সক্লুসিভ পডকাস্ট। ইউটিউবের এক সপ্তাহ আগে প্রতিটি গল্প শুনে নিতে অবশ্যই ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে ফলো করুন বেঙ্গলি ক্লাসিক্স বাই অর্ণবের স্পটিফাই পডকাস্টটিকে। আমার নিবেদন ভালো লাগলে সেগুলিকে শেয়ার করতে আর পডকাস্টটিকে রেটিং দিতেও ভুলবেন না কিন্তু। এছাড়াও আপনারা ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে পারেন বেঙ্গলি ক্লাসিক্স বাই অর্ণবকে, সে লিঙ্কও রইল ডেসক্রিপশন বক্সে। নমস্কার, আমি অর্ণব। ইতিমধ্যে আশা করি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পথের পাঁচালী তৃতীয় পর্ব সকলে শুনে ফেলেছেন। আজ শুনবেন চতুর্থ পর্ব। কিন্তু তার আগে একবার ফিরে দেখে আসা যাক নিশ্চিন্তিপুরে হরিহর রায়ের বাড়িটাকে। সময়টা বড় ভালো যাচ্ছে না রায়বাড়ির। অপুদুর্গা খেলার ছলে বুনো গাছে হওয়া লোকের বাড়ির বাগান থেকে কুড়োনো ফলমূল খেয়ে বড় হচ্ছে, আবার সেই ফল কুড়োনোর শাস্তিস্বরূপ কপালে কম্বকুনি জুটছে না। দীক্ষা নিয়ে দক্ষিণাস্বরূপ একটু থাকার জমি জায়গা দেওয়ার কথা ছিল হরিহর রায়ের শিষ্যের, সে দীক্ষা নেওয়া পিছিয়ে যায়। ছেলেমেয়ের 20 আনা পাথর হীরের স্বপ্ন দেখে যাচাই করতে গিয়ে হরিহর জানেন ও নিতান্ত কাঁচ। তারপর এদের কপাল কি ফিরবে আদৌ কখনো, নাকি এমনই অনাদরে কিছু লোকের অভিশাপ কুড়িয়ে মায়ের চোখের জল মেখে বড় হবে অপুদুর্গা? চলুন সে উত্তর খুঁজি আজকের পর্বে। নিশ্চিন্দিপুরের ছোট্ট কুঁড়েটিকে ঘিরে ঘটে চলা সাধারণ অসাধারণ সব গল্প যেখানে ফেলে এসেছিলাম, ফিরে যাই আবার সেখানে। বৈকালের দিকটায় হঠাৎ চারিদিক অন্ধকার করিয়া কাল বৈশাখের ঝড় উঠিল। অনেকক্ষণ ধরেই মেঘমেঘ করিতেছিল, তবুও ঝড়টা যেন খুব শীঘ্র আসিয়া পড়িল। অপুদের বাড়ির সামনে বাঁশঝাড়ের বাঁশগুলো পাঁচিলের ওপর হইতে ঝড়ের বেগে হাঁটিয়া ওধারে পড়াতে বাড়িটা যেন ফাঁকা ফাঁকা দেখাইতে লাগিল। ধুলা, বাঁশপাতা, কাঁঠাল পাতা, খড় চারিদিক হইতে উড়িয়া তাহাদের উঠোন ভরাইয়া ফেলিল। দুর্গা বাটির বাহির হইয়া আম কুড়াইবার জন্য দৌড়িল। অপো দিদির পিছু পিছু ছুটিল। দুর্গা ছুটিতে ছুটিতে বলিল, ওরে শিগগির ছোট, তুই বরং সিঁদুর কৌটোর তলায় থাক, আমি যাই, আমি সোনামুখীর তলায় যাই, দৌড়ো দৌড়ো। ধুলায় চারিদিক ভরিয়া গিয়াছে। বড় বড় গাছের ডাল ঝরে ঝাঁকিয়া গাছ ন্যাড়া ন্যাড়া দেখাইতেছে। গাছে গাছে শোঁ শোঁ বো বো শব্দে বাতাস বাঁধিতেছে। বাগানে শুকনা ডাল, কুটা, বাঁশের খোলা উড়িয়া পড়িতেছে। শুকনা বাঁশপাতা ছুচলো আগাটা উঁচু দিকে তুলিয়া ঘুরিতে ঘুরিতে আকাশে উড়িতেছে। কুকসীমা গাছের শুঁয়োর মতো পালকওয়ালা সাদা সাদা ফুল ঝড়ের মুখে কোথা হইতে অজস্র উড়িয়া আসিতেছে। বাতাসের শব্দে কান পাতা যায় না। সোনামুখী তলায় পৌঁছাইয়া অপু মহা উৎসাহে চিৎকার করিতে করিতে লাফাইয়া এদিক ওদিক ছুটিতে লাগিল। এই যে দিদি, ওই দেখ, ওই আর একটা পড়ল রে, ওই আর একটা রে দিদি। চিৎকার যতটা করিতে লাগিল তার অনুপাতে এসে আম কুড়াইতে পারিল না। ঝড় ঘোর রবে বাড়িয়া চলিয়াছে। ঝড়ের শব্দে আম পড়ার শব্দ শুনিতে পাওয়া যায় না। যদি বা শোনা যায়, ঠিক কোন জায়গা বরাবর শব্দটা হইল তাহা ধরিতে পারা যায় না। দুর্গা 8-9টা আম কুড়াইয়া ফেলিল। অপু এতক্ষণে ছুটোছুটিতে মোটে পাইল 2টা। তাহাই সে খুশির সহিত দেখাইয়া বলিল, এই দেখ দিদি, কত বড় দেখ, ওই দেখ, ওই আরেকটা পড়ল, ওই ওদিকে। এমন সময় হই হাই শব্দে ভুবন মুখুজ্জের বাড়ির ছেলেমেয়েরা সব আম কুড়াইতে আসিতেছে শোনা গেল। সতু চেঁচাইয়া বলিল, ও ভাই, দুর্গা দিদি আর অপু দিদি আম কুড়ুচ্ছে। দল আসিয়া সোনামুখী তলায় পৌঁছিল। সতু বলিল, আমাদের বাগানে কেন এছো আম কুড়ুতে? সেদিন মা বারণ করে দিয়েছে না? দেখি কতগুলো আম কুড়িয়েছ। পরে দলের দিকে চাহিয়া বলিল, সোনামুখী আম কতগুলো কুড়িয়েছে দেখেছিস টুনু? যাও আমাদের বাগান থেকে দুর্গা দিদি, মাকে গিয়ে নইলে বলে দেব। রানু বলিল, কেন তাড়িয়ে দিচ্ছিস সতু? ওরাও কুড়ুক, আমরাও কুড়ুই। কুড়োবে বই কি, ও এখানে থাকলে সব আম ওই নেবে। আমাদের বাগানে কেন আসবে ও? না, যাও তুমি দুর্গা দিদি,
আমাদের তলায় থাকতে দেব না। অন্য সময় হলে দুর্গা হয়তো এত সহজে পরাজয় স্বীকার করিত না, কিন্তু সেদিন ইহাদের কৃত অভিযোগে মায়ের নিকট মার খাইয়া তাহার পুনরায় বিবাদ বাধাইবার সাহস ছিল না। তাই খুব সহজেই পরাজয় স্বীকার করিয়া লইয়া সে একটু মনমরাভাবে বলিল, অপু চলে আয়। পরে হঠাৎ মুখে কৃত্রিম উল্লাসের ভাব আনিয়া বলিল, আমরা সেই জায়গায় যাই চল অপু, এখানে থাকতে দিল না, বয়ে গেল। বুঝলি তো, এখানকার থেকে বড় বড় আম, তুই আমি মজা করে কুড়ব সেখানে, চলে আয়। এবং এখানে এতক্ষণ ছিল বলিয়া একটা বৃহত্তর লাভ হইতে বঞ্চিত ছিল, চলিয়া যাওয়ায় প্রকৃতপক্ষে সাপে বর হইল। সকলের সম্মুখে এই রূপ ভাব দেখাইয়া যেন অধিকতর উৎসাহের সহিত অপুকে পিছনে লইয়া রং চিতার বেড়ার ফাঁক গলিয়া বাগানের বাহির হইয়া গেল। রানু বলিল, কেন ভাই ওদের তাড়িয়ে দিলে? তুমি ভারী হিংসুক কিন্তু সতুতা। রানুর মনে দুর্গার চোখের ভরসাহারা চাহনি বড় ঘা দিল। অপু অত শত বোঝে নাই। বেড়ার বাহিরের পথে আসিয়া বলিল, কোন জায়গায় বড় বড় আমরে দিদি? পুঁটুদের সলতে খাগি তলায়? কোন তলায় দুর্গা তাহা ঠিক করে নাই। একটু ভাবিয়া বলিল, চল গড়ের পুকুরের ধারের বাগানে যাবি, ওদিকে সব বড় বড় গাছ আছে, চল। গড়ের পুকুর এখান হইতে প্রায় 15 মিনিট ধরিয়া সুঁড়ি পথে অনবরত বন বাগান অতিক্রম করিয়া তবে পৌঁছনো যায়। অনেককালের প্রাচীন আম কাঁঠালের গাছ, গাছতলায় বন চালতা, ময়না কাঁটা আর সাঁড়া গাছের দুর্ভেদ্য জঙ্গল। দূর বলিয়া এবং জনপ্রাণীর বাসশূন্য গভীর বনের মধ্যে বলিয়া এসব স্থানে কেউ বড় একটা আম কুড়াইতে আসে না। কাছির মতো মোটা মোটা অনেককালের পুরনো গুলঞ্চ লতা এ গাছে ও গাছে দুলিতেছে। বড় বড় প্রাচীন গাছের তলাকার কাঁটা ভরা ঘন ঝোপ জঙ্গল খুঁজিয়া তলায় পড়া আম বাহির করা সহজসাধ্য তো নয়ই, তাহার উপর ঘনায়মান নিবিড় কৃষ্ণ ঝোড়ো মেঘে ও বাগানের মধ্যে জঙ্গলে গাছের আওতায় এরূপ অন্ধকার সৃষ্টি করিয়াছে যে কোথাও কিছু ভালো করে দেখা যায় না। তবু খুঁজিতে খুঁজিতে নাছরবান্দা দুর্গা গোটা 8-10 আম পাইল। হঠাৎ সে বলিয়া উঠিল, ওরে অপু, বৃষ্টি এলো যে রে। সঙ্গে সঙ্গে ঝড়টা যেন খানিক নরম হইল। ভিজে মাটির সোদা সোদা গন্ধ পাওয়া গেল। একটু পরেই মোটা মোটা ফোঁটায় চরবর করিয়া গাছের পাতায় বৃষ্টি পড়িতে শুরু করিল। আয়, আমরা এই গাছতলায় দাঁড়াই, এখানে বৃষ্টি পড়বে না। দেখিতে দেখিতে চারিদিক ধোঁয়াকার করিয়া মুষলধারে বৃষ্টি নামিল। বৃষ্টির ফোঁটা পড়িবার জোরে গাছের পাতা ছিঁড়িয়া উড়িয়া পড়িতে লাগিল। ভরপুর টাটকা ভিজামাটির গন্ধ আসিতে লাগিল। ঝড় যেন একটু নরম হইয়া পড়িয়াছিল, তাহাও আবার বড় বাড়িল। দুর্গা যে আমতলায় দাঁড়াইয়াছিল, এমনি হয়তো হঠাৎ তথায় বৃষ্টি পড়িত না, কিন্তু পূবে হাওয়ার ঝাপটা গাছতলা ভাসাইয়া লইয়া চলিল। বাড়ি থেকে অনেক দূরে আসিয়া পড়িয়াছে। অপু ভয়স্বরে বলিল, ও দিদি, বড্ড যে বৃষ্টি এলো, আয় তুই আমার কাছে আয়। দুর্গা তাহাকে কাছে আনিয়া আঁচল দিয়া ঢাকিয়া কহিল, এ বৃষ্টি আর কতক্ষণ হবে, এই ধরে গেল বলে। বৃষ্টি হলো ভালোই হলো, আমরা আবার সোনামুখী তলায় যাব এখন, কেমন তো? দুজনে চেঁচাইয়া বলিতে লাগিল, নেবুর পাতায় করম চা, হে বৃষ্টি ধরে যা। কড়কর করাত শব্দে বাজ পড়ে প্রকাণ্ড বন বাগানের অন্ধকার মাথাটা যেন এদিক হইতে ওদিক পর্যন্ত চিরিয়া গেল। চোখের পলকের জন্য চারিদিক আলো হইয়া উঠিল। সামনের গাছের মগডালে থলো থলো বন ধুদুল ফল ঝড়ে দুলিতেছে। অপু দুর্গাকে জড়াইয়া ধরিয়া বলিল, ও দিদি, ভয় কি রে? রাম রাম বল, রাম 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 রাম। নেবুর পাতা করম চা, হে বৃষ্টি ধরে যা। নেবুর পাতা করম চা, হে বৃষ্টি ধরে যা। নেবুর পাতা করম চা। বৃষ্টির ঝাপটায় তাহাদের কাপড় চুল ভিজিয়া টসটস করিয়া জল ছড়িতে লাগিল। গুম গুম শব্দ, চাপা গম্ভীর ধ্বনি। একটা বিশাল লোহার রুল কে যেন আকাশের ধাতব মেঝেতে এদিক ওদিক টানিয়া লইয়া বেড়াইতেছে। অপু শঙ্কা সুরে বলিল,
ওই দিদি আবার। ভয় নাই রে, ভয় কি? আর একটু সরে আয়। তোর মাথাটা ভিজে যে একবারে জুবড়ি হয়ে গিয়েছে। চারিধারে শুধু মুষলধারে বৃষ্টিপতনের এক টানা শব্দ। মাঝে মাঝে দমকা ঝড়ে শোঁ শোঁ ডালপালা ঝাপটের শব্দ। মেঘের ডাকে কানে তালা ধরিয়া যায়। একবার দুর্গার মনে হইতেছিল সমস্ত বাগানখানা ঝড়ে মরমর করিয়া ভাঙিয়া উপুর হইয়া তাহাদের চাপা দিল বুঝি। অপু বলিল, দিদি বৃষ্টি যদি আর না থামে। হঠাৎ ঝটিকাকুব্ধ অন্ধকারে আকাশের এই প্রান্ত হইতে লকলকে আলো জিহবা মেলিয়া বিদ্রুপের বিকট অট্টহাস্যের রোল তুলিয়া এক লহমায় ও প্রান্তের দিকে ছুটিয়া গেল। কড়কড় কড়াত শব্দে বাজ পড়িল। সঙ্গে সঙ্গে বাগানের মাথায় বৃষ্টির ধোঁয়ার রাশি চিরিয়া ফাড়িয়া উড়াইয়া ভৈরবী প্রকৃতি উন্মত্ততার মাঝখানে ধরা পড়া দুই অসহায় বালক বালিকার চোখ ঝলসাইয়া তীক্ষ্ণ নীল বিদ্যুৎ খেলিয়া গেল। অপু ভয়ে চোখ বুঝিল। দুর্গা শুষ্ক গলায় ওপরের দিকে চাহিয়া বলিল, বাজ পড়িতেছে নাকি? এ তো গাছের মাথায় বন্ধুদুলের ফল দুলিতেছে। সেই বড় লোহার রুলটাকে আকাশের এদিক হইতে কে যেন আবার ওদিকে টানিয়া আনিতেছিল। শীতে অপুর ঠকঠক করিয়া দাঁতে দাঁত লাগিতেছিল। দুর্গা তাহাকে আরও কাছে আনিয়া শেষ আশ্রয়ের সাহসে বারবার দ্রুত আবৃত্তি করিতে লাগিল, নেবুর পাতায় করম চা, হে বৃষ্টি ধরে চা। ভয়ে তাহার স্বর কাঁপিতেছিল। সন্ধ্যা হইবার বেশি বিলম্ব নাই। ঝড় বৃষ্টি খানিক্ষণ থামিয়া গিয়াছে। সর্বজয়া বাহিরের দরজায় দাঁড়াইয়া আছে। পথে জমিয়া যাওয়া বৃষ্টির জলের ওপর ছপ ছপ শব্দ করিতে করিতে রাজকৃষ্ণ পালিতের মেয়ে আশালতা পুকুর ঘাটে যাইতেছিল। সর্বজয়া জিজ্ঞাসা করিল, হ্যাঁ মা, দুর্গা আর অপুকে দেখেছিস ওদিকে? আশালতা বলিল, না খুড়িমা, দেখেনি তো, কোথায় গিয়েছে? তারপর হাসিয়া বলিল, কি ব্যাং ডাকানি জল হয়ে গেল গো খুড়িমা। সেই ঝড়ের আগে দুজনে বেরিয়েছে আম কুড়ুতে যাই বলে, আর তো ফেরেনি। এই ঝড় বৃষ্টি গেল, সন্ধে হলো, ও মা কোথায় গেল তবে? সর্বজয়া উদ্বিগ্ন মনে বাড়ির মধ্যে ফিরিয়া আসিল। কি করবে ভাবিতেছে, এমন সময় খিড়কির দরজা ঠেলিয়া খুলিয়া আপাদমস্তক সিক্ত অবস্থায় দুর্গা আগে আগে একটা ঝুনা নারিকেল হাতে আর পিছনে পিছনে অপু একটা নারিকেলের বাগলো টানিয়া লইয়া বাড়ি ঠুকিল। সর্বজয়া তাড়াতাড়ি ছেলেমেয়ের কাছে গিয়া বলিল, ও মা, আমার কি হবে? ভিজে যে একেবারে পান্তা ভাত হয়েছিস। কোথায় ছিলি বৃষ্টির সময়? ছেলেকে কাছে আনিয়া মাথায় হাত দিয়া বলিল, ও মা, মাথাটা যে ভিজে একবারে জুবড়ি। পরে আহ্লাদের সহিত কহিল, নারকেল কোথায় পেলি রে দুর্গা? অপু ও দুর্গা দুজনেই চাপা কণ্ঠে বলিল, চুপ চুপ মা, সে জেঠিমা বাগানে যাচ্ছে, এই গেল। ওদের বাগানের বেড়ার ধারের দিকে যে নারকেল গাছটা, ওটা তলাতেই পড়েছিল। আমরাও বেরোচ্ছি আর সেজো জেঠিমাও ঢুকল। দুর্গা বলিল, অপুকে তো ঠিক দেখেছে, আমাকেও বোধহয় দেখেছে। পরে সে উৎসাহের সঙ্গে অথচ চাপা সুরে বলিতে লাগিল, একেবারে গাছের গোড়ায় পড়েছিল মা, আগে আমি টের পাইনি। সোনামুখী তলায় যদি আম পড়ে থাকে, তাই দেখতে গিয়ে দেখি বাগলোটা পড়ে রয়েছে। অপুকে বললাম, অপু বাগলোটা নেই, মার ঝাঁটার কষ্ট, ঝাঁটা হবে। তারপরেই দেখি হস্তস্থিত নারকেলটার দিকে উজ্জ্বল মুখে চাহিয়া বলিল, বেশ বড় না মা? অপু খুশির সুরে হাত নাড়িয়া বলিল, আমি অমনি বাগলোটা নিয়ে ছুট। সর্বজয়া বলিল, বেশ বড় দোমালা নারকোলটা, ছাঁচতলায় রেখে দে, জল দিয়ে নেব। অপু অনুযোগের সুরে বলিল, তুমি বলো মা, নারকেল নেই, নারকেল নেই, এই তো হলো নারকোল। এইবার কিন্তু বড়া করে দিতে হবে, আমি ছাড়ব না, কখনো ছাড়ব না। বৃষ্টির জলে ছেলে মেয়ের মুখ বৃষ্টি ধোয়া জুঁই ফুলের মতো সুন্দর দেখাইতেছিল। ঠান্ডায় তাহাদের ঠোঁট নীল হইয়া গিয়াছে। মাথার চুল ভিজিয়া
কানের সঙ্গে ল্যাপটাইয়া লাগিয়া গিয়াছে। সর্বজয়া বলিল, আয় সব কাপড় ছাড়িয়ে দিই আগে, পায়ে জল দিয়ে রোয়াকে ওঠ সব। খানিক পরে সর্বজয়া কুয়ায় জল তুলিতে ভুবন মুখুজ্জেদের বাড়ি গেল। ভুবন মুখুজ্জের খিড়কির দৌড় পর্যন্ত যাইতেই সে শুনিল সেজ ঠাকুরন বাড়ির মধ্যে চিৎকার করিয়া বাড়ি মাথায় করিতেছেন। এক মুঠা টাকা খরচ করে তবে বাগান নেওয়া, মাগনা তো নয়। তার কোনো কুটোটি যদি হাগরেদের জন্য ঘরে ঢুকবার জো আছে, ওই ছুরিটা রাত দিন বাগানে বসে আছে, কুটো গাছাটা পর্যন্ত নিয়ে ঘরে তুলবে। এতে মাগি শিক্ষা আছে? ও মাগি কি কম নাকি? ও মা, ভাবলাম বৃষ্টি থেমেছে, যাই একবার বাগানটা দেখে আসি। এই এত বড় নারকোলটা কুড়িয়ে নিয়ে একেবারে দূর দৌড়। এত সত্যতা যেন ভগবান সহ্য না করেন, উচ্ছন্নে যান। এই ভর সন্ধেবেলা বলছি, আর যেন নারকেল খেতে না হয়, একেবারে শিগগির যেন ছাতিমতলা সই হন। সর্বজয়া খিড়কির বাহিরে কাঠ হইয়া দাঁড়াইয়া রহিল। ছেলেমেয়ের বর্ষণসিক্ত কচি মুখ মনে করিয়া সে ভাবিল, ওদের গালাগাল যদি ওদের লাগে, বাবা যা লোক, দাঁতে বিষ আছে, কি করি? কথাটা ভাবিতেই তাহার গা শিহরিয়া উঠিয়া সর্বশরীর যেন অবশ হইয়া গেল। সে আর মুখুজ্জে বাড়িতে ঢুকিল না। আশাওড়া বনে বাঁশঝাড়ের তলায় বর্ষণস্তব্ধ সন্ধ্যায় জোনাকি জ্বলিতেছে। পা যেন আর উঠিতে চাহে না। ভয়ে ভয়ে সে জল তুলিবার ছোট্ট বালতিটা ও ঘড়া কাঁখে লইয়া বাড়ির দিকে ফিরিল। পথে আসিতে আসিতে ভাবিল, যদি নারকেলটা ওদের ফেরত দিই তাহলেও কি গাল লাগবে? তা কেন লাগবে? যার জিনিস তাকে তো ফেরত দেওয়া হলো, তা কখনো লাগে? বাড়িতে পা দিয়েই মেয়েকে বলল, দোগ্গা, নারকেলটা সতুদের বাড়ি গিয়ে দিয়ে আয়। অপু দুর্গা অবাক হইয়া মায়ের মুখের দিকে চাহিয়া রহিল। দুর্গা বলিল, এক্ষুনি? হ্যাঁ, এক্ষুনি দিয়ে আয়, ওদের খিড়কির দৌড় খোলা আছে, চট করে যা, বলে আয় আমরা কুড়িয়ে পেয়েছিলাম, এই নাও দিয়ে গেলাম। অপু, আমাকে একটু দাঁড়াবে না মা? বড্ড অন্ধকার হয়েছে, চল অপু আমার পিছু পিছু। ছেলে মেয়ে চলিয়া গেলে সর্বজয়া তুলসীতলায় প্রদীপ দিতে দিতে গলায় আঁচল দিয়া প্রণাম করিয়া বলিল, ঠাকুর, নারকেল ওরা সত্যতা করে কুড়োতে যায়নি, সে তুমি জানো। এই গাল যেন ওদের না লাগে, দোহাই ঠাকুর, ওদের তুমি বাঁচিয়ে বর্তিয়ে রেখো ঠাকুর, তুমি ওদের মঙ্গল করো, তুমি ওদের মুখের দিকে চেয়েও, দোহাই ঠাকুর। গ্রামের প্রসন্ন গুরু মহাশয় বাড়িতে একখানা মুদির দোকান করিতেন এবং দোকানেরই পাশে তাহার একটি পাঠশালা ছিল। বেদ ছাড়া পাঠশালায় শিক্ষাদানের বিশেষ উপকরণ বাহুল্য ছিল না, তবে এই বেতের ওপর অভিভাবকদেরও বিশ্বাস গুরু মহাশয়ের অপেক্ষা কিছুমাত্র কম নয়। তাই তাহারা গুরু মহাশয়কে বলিয়া দিয়াছিলেন, ছেলেদের শুধু পা খোঁড়া এবং চোখ কানা না হয়, এইটুকু মাত্র নজর রাখিয়া যত ইচ্ছা বেদ চালাইতে পারেন। গুরু মহাশয়ও তাহার শিক্ষাদানের উপযুক্ত ক্ষমতা আর উপকরণের অভাব একমাত্র বেতের সাহায্যে পূর্ণ করিবার চেষ্টায় এরূপ বেপরোয়াভাবে বেদ চালাইতে থাকেন যে ছাত্রগণ পা খোঁড়া আর চক্ষু কানা হওয়ার দুর্ঘটনা হইতে কোন রূপে প্রাণে বাঁচিয়া যায় মাত্র। পৌষ মাসের দিন অপু সকালে লেপ মুড়ি দিয়া রৌদ্র উঠিবার অপেক্ষায় বিছানায় শুইয়াছিল। মা আসিয়া ডাকিল, অপু, ওঠ শিগগির করে, আজ তুমি যে পাঠশালায় পড়তে যাবে, কেমন সব বই আনা হবে তোমার জন্যে, সেলেট। হ্যাঁ ওঠো, মুখ ধুয়ে নাও, উনি তোমায় সঙ্গে করে নিয়ে গিয়ে পাঠশালায় দিয়ে আসবেন। পাঠশালার নাম শুনিয়া অপু সদ্য নিদ্রাথিত চোখ দুটি তুলিয়া অবিশ্বাসের দৃষ্টিতে মায়ের মুখের দিকে চাহিয়া রহিল। তাহার ধারণা ছিল যে যাহারা দুষ্টু ছেলে মার কথা শোনে না, ভাই বোনদের সঙ্গে মারামারি করে, তাহাদেরই শুধু পাঠশালায় পাঠানো হইয়া থাকে। সে তো কোনোদিন ওরূপ করে না, তবে কেন পাঠশালায় যাইবে? খানিক পরে সর্বজয়া পুনরায় আসিয়া বলিল, ওঠো অপু, মুখ ধুয়ে নাও, তোমায় অনেক করে মুড়ি বেঁধে দেব এখন, পাঠশালায় বসে বসে খেয়েও এখন, লক্ষ্মী মানিক আমার। মায়ের কথার উত্তরে সে অবিশ্বাসের সুরে বলিল, ইহ। পরে মায়ের দিকে চাহিয়া
জিভ বাহির করিয়া চোখ বুজিয়া এক প্রকার মুখভঙ্গি করিয়া রহিল। উঠিবার লক্ষণ দেখাইল না। কিন্তু অবশেষে বাবা আসিয়া পড়াতে অপুর বেশি জাড়িজুড়ি খাটিল না, যাইতেই হইল। মার প্রতি অভিমানে তাহার চোখে জল আসিতেছিল। খাবার বাঁধিয়া দিবার সময় বলিল, আমি কখনো আর বাড়ি আসছি নে, দেখো। 60 বাড়ি আসবি না কি কথা, ও কথা বলতে নেইছি। পরে তাহার চিবুকে হাত দিয়া চুমু খাইয়া বলিল, খুব বিদ্যে হোক, ভালো করে লেখাপড়া শিখো, তখন দেখব তুমি কত বড় চাকরি করবে, কত টাকা হবে তোমার, কোনো ভয় নেই। ওগো, তুমি গুরুমশাইকে বলে দিও যেন ওকে কিছু না বলে। পাঠশালায় পৌঁছাইয়া দিয়া হরিহর বলিল, ছুটি হওয়ার সময় আমি আবার এসে তোমাকে বাড়ি নিয়ে যাব। অপু বসে বসে লেখো, গুরুমশাইয়ের কথা শুনো, আর দুষ্টুমি করো না যেন। খানিকটা পরে পিছনে ফিরিয়া অপু দেখিল বাবা ক্রমেই পথের মাঝে অদৃশ্য হইয়া গেল। আকুল সমুদ্র। সে অনেকক্ষণ মুখ নিচু করিয়া বসিয়া রহিল। পরে ভয়ে ভয়ে মুখ তুলিয়া চাহিয়া দেখিল গুরুমহাশয় দোকানের মাচায় বসিয়া দাঁড়িতে সৈন্ধব লবণ ওজন করিয়া কাহাকে দিতেছেন। কয়েকটি বড় বড় ছেলে আপন আপন চাটাইয়ে বসিয়া নানারূপ কুস্বর করিয়া কি পড়িতেছে আর ভয়ানক দুলিতেছে। তাহার অপেক্ষা আরেকটু ছোট ছেলে খুঁটিতে ঠেস দিয়া আপন মনে পাত্তারির তালপাতা মুখে পড়িয়া চিবাইতেছে। আর একটি বড় ছেলে, তাহার গালে একটা আঁচিল, সে দোকানের মাছার নিচে চাহিয়া কি যেন লক্ষ্য করিতেছে। তাহার সামনে দুজন ছেলে বসিয়া স্লেটে একটা ঘর আঁকিয়া কি কহিতেছিল। একজন চুপি চুপি বলিতেছিল, আমি এই ঢেরা দিলাম। অন্য ছেলেটি বলল, এই আমার গোল্লা। সঙ্গে সঙ্গে তার স্লেটে আঁক পড়িতেছিল, আর মাঝে মাঝে আর চোখে বিক্রয়রত গুরুমহাশয়ের দিকে চাহিয়া দেখিতেছিল। অপু নিজের স্লেটে বড় বড় করিয়া বানান লিখিতে লাগিল। কতক্ষণ পর ঠিক জানা যায় না, গুরুমহাশয় হঠাৎ বলিলেন, এই ফোনে স্লেটে ওসব কি হচ্ছে রে? সম্মুখে সেই ছেলে দুটি অমনি স্লেটখানা চাপা দিয়া ফেলিল। কিন্তু গুরু মহাশয়ের সেই দৃষ্টি এড়ানো বড় শক্ত। তিনি বলিলেন, এই শোতে, ফোনে স্লেটটা নিয়ে আয় তো। তাহার মুখের কথা শেষ হইতে না হইতেই বড় আঁচিলওয়ালা ছেলেটি ছো মারিয়া স্লেটখানা উঠাইয়া লইয়া গিয়া দোকানের মাচার ওপর হাজির করিল। হ্যাঁ, এসব কি লেখা হচ্ছে স্লেটে? শোতে, ধরে নিয়ে আয় ওই দুজনকে, কান ধরে নিয়ে আয়। যেভাবে বড় ছেলেটি ছো মারিয়া স্লেট লইয়া গেল এবং যেভাবে বিপন্ন মুখে সামনের ছেলে দুটি পায়ে পায়ে গুরুমহাশয়ের কাছে যাইতেছিল, তাহাতে হঠাৎ অপুর বড় হাসি পাইল। সে ফিক করিয়া হাসিয়া ফেলিল। পরে খানিকটা হাসি চাপিয়া আবার ফিক ফিক করিয়া হাসিয়া উঠিল। গুরুমহাশয় বলেন, হাসে কে? হাস্য কেন খোকা? এটা কি নাট্যশালা? হ্যাঁ, এটা নাট্যশালা নাকি? নাট্যশালা কি অপু তাহা বুঝিতে পারিল না, কিন্তু ভয়ে তাহার মুখ শুকাইয়া গেল। সতে, একখানা থান ইট তুলে নিয়ে আয় তো তেঁতুলতলা থেকে, বেশ বড় দেখে। অপু ভয়ে আড়ষ্ট হয়ে উঠল। তাহার গলা পর্যন্ত কাঠ হইয়া গেল। কিন্তু ইট আনিতে হইলে সে দেখিল ইটের ব্যবস্থা তাহার জন্য নহে, ওই ছেলে দুটির জন্য। বয়স স্বল্প বলিয়াই হোক বা নতুন ভর্তি বলিয়াই হোক, গুরুমহাশয় সেই যাত্রা তাহাকে রেহাই দিলেন। পাঠশালা বসিত বইকালে। সব শুদ্ধ 8-10টি ছেলে মেয়ে পড়িতে আসিত। সকলেই বাড়ি হইতে ছোট ছোট মাদুর আনিয়া পাতিয়া বসে। অপুর মাদুর নাই। সে বাড়ি হইতে একখানা জিন ও কার্পেটের আসন আনে। যে ঘরটায় পাঠশালা হয় তার কোনো দিকে বেড়া বা দেওয়াল কিছু নাই, চারিদিক খোলা। ঘরের মধ্যে সারি দিয়া ছাত্রগণ বসে। পাঠশালা ঘরের চারিপাশে বন, পেছন দিকে গুরুমহাশয়ের পৈতৃক আমলের বাগান। অপরাহ্নে তাজা গরম রৌদ্র বাতাবি লেবু, গাব আর পেয়ারা ফলি আম গাছটার ফাঁক দিয়া পাঠশালার ঘরের বাঁশের খুঁটির গায়ে আসিয়া পড়িতেছে। নিকটে অন্য কোনো বাড়ি নাই, শুধু বন ও বাগান। একধারে একটা যাতায়াতের সরু পথ। 8-10টা ছেলেমেয়ের মধ্যে সকলেই বেজায় দুলিয়া
নানা রূপ সুর করিয়া পড়া মুখস্থ করে। মাঝে মাঝে গুরুমশাইয়ের গলায় শোনা যায়, এই ক্যাবলা, ওর ছেলেটার দিকে চেয়ে আছিস কেন রে? কান মোলে ছিঁড়ে দেবো একেবারে। নটু, তোমার কবার নীতি ভিজুতে হবে? হ্যাঁ, ফের যদি দেখি নীতি ভিজুতে উঠেছ। গুরুমহাশয় একটা খুঁটিতে হেলান দিয়া একখানা তালপাতা চাটাইয়ের ওপর বসিয়া থাকেন। মাথা তেলে বাঁশের খুঁটির হেলান দেওয়ার অংশটি পাকিয়া গিয়াছে। বিকেলবেলা প্রায়ই গ্রামের দিনু পালিত কি রাজু রায় তার সঙ্গে গল্প করিতে আসেন। পড়াশোনার চেয়ে এই গল্প শোনা অপুর অনেক বেশি ভালো লাগিত। রাজু রায় মহাশয় প্রথম যৌবনে বাণিজ্য লক্ষ্মীর বাস স্মরণ করিয়া কিভাবে আষাঢ়ুর হাটে তামাকের দোকান খুলিয়াছিলেন সেই গল্প করিতেন। অপু অবাক হইয়া শুনিত। বেশ কেমন নিজের ছোট্ট দোকানের ঝাপটা তুলিয়া বসিয়া দাঁতিয়া তামাক কাটা, তারপর রাত্রে নদীতে যাওয়া, ছোট্ট হাঁড়িতে মাছের ঝোল ভাত রাঁধিয়া খাওয়া, হয়তো মাঝে মাঝে তাদের সেই মহাভারতখানা কি বাবা সেই দাশুরায়ের পাঁচালিখানা মাটির প্রদীপের সামনে খুলিয়া বসিয়া পড়া। বাহিরের অন্ধকারে বর্ষা রাতেই টিপটিপ বৃষ্টি পড়িতেছে, কেহ কোথাও নাই, পেছনের ডোবায় ব্যাঙ ডাকিতেছে। কি সুন্দর! বড় হইলে সে তামাকের দোকান করিবে। এই গল্পগুজব এক একদিন আবার ভাব ও কল্পনার সর্বোচ্চ স্তরে উঠিত। গ্রামের ও পাড়ার রাজকৃষ্ণ সান্যাল মহাশয় যেদিন আসিতেন, যে কোনো গল্প হোক, যতই সামান্য হোক না কেন, সেটি সাজাইয়া বলিবার ক্ষমতা তাহার ছিল অসাধারণ। সান্যাল মহাশয় দেশ ভ্রমণ বাতিগ্রস্ত ছিলেন। কোথায় দ্বারকা, কোথায় সাবিত্রী পাহাড়, কোথায় চন্দ্রনাথ, তাহাবার একা দেখিয়া তাহার তৃপ্তি হইত না। প্রতিবারই স্ত্রীপুত্র লইয়া যাইতেন এবং খরচপত্র করিয়া সর্বশান্ত হইয়া ফিরিতেন। দিব্য আরামে নিজের চণ্ডীমণ্ডপে বসিয়া ঠেলো হুঁকো টানিতেছেন। মনে হইতেছে সান্যাল মহাশয়ের মতো নিতান্ত ঘরোয়া সেকেলে পাড়াগাঁয়ের অবসরপ্রাপ্ত গৃহস্থ বেশি বুঝিয়া নাই। পৈতৃক চণ্ডীমণ্ডপে শিকড় গাড়িয়া বসিয়াছেন। হঠাৎ একদিন দেখা গেল সদর দরজায় তালা বন্ধ, বাড়িতে জনপ্রাণীর সাড়া নাই। ব্যাপার কি? সান্যাল মশাই সপরিবারে বিন্ধ্যাচল বা চন্দ্রনাথ ভ্রমণে গিয়াছেন, অনেক দিন দেখা নাই। হঠাৎ একদিন দুপুরবেলা ঠুক ঠুক শব্দে লোকে সবিস্ময়ে চাহিয়া দেখিল দুই গরুর গাড়ি বোঝাই হইয়া সান্যাল মহাশয় সপরিবারে বিদেশ হইতে প্রত্যাগমন করিতেছেন, আর লোকজন ডাকিয়া হাঁটু সমান উঁচু জল বিচুটি আর অর্জুনের জঙ্গল কাটিতে কাটিতে বাড়ি ঢুকিতেছেন। একটা মোটা লাঠি হাতে তিনি লম্বা লম্বা পা ফেলিয়া পাঠশালায় আসিয়া উপস্থিত হইতেন। এই যে প্রসন্ন, কিরকম আছো? বেশ জাল পেতে বসেছ যে, কটা মাছি পড়ল? নামতা মুখস্থরত অপুর মুখ অমনি অসীম আহ্লাদে উজ্জ্বল হইয়া উঠিত। সান্যাল মশাই যেখানে তালপাতা চাটাই টানিয়া বসিয়াছেন, সেদিকে হাতখানিক জমি উৎসাহে আগাইয়া বসিত। স্লেট বই মুড়িয়া এক পাশে রাখিয়া দিত, যেন আজ তাহার ছুটি হইয়া গিয়াছে, আর পড়াশোনার দরকার নাই। সঙ্গে সঙ্গে তাহার টাগর ও উৎসুক চোখ দুটি গল্পের প্রত্যেক কথা যেন দুর্ভিক্ষের ক্ষুধার আগ্রহে গিলিত। কুঠির মাঠের পথে যে জায়গাটিকে এখন নলতাকুড়ি জোল বলে, ওইখানে আগে, অনেক কাল আগে, গ্রামের মতি হাজরার ভাই চন্দন হাজরা কি বনের গাছ কাটিতে গিয়াছিল। বর্ষাকাল, এখানে ওখানে বৃষ্টির জলে তোড়ে মাটি খসিয়া পড়িতেছিল। হঠাৎ চন্দন হাজরা দেখিল এক জায়গায় যেন একটা পিতলের হাঁড়ির কানা মতো মাটির মধ্যে হইতে একটুখানি বাহির হইয়া আছে। তখনই সে খুঁড়িয়া বাহির করিল। বাড়ি আসিয়া দেখে এক হাঁড়ি সেকেলে আমলের টাকা। তাই পাইয়া চন্দর হাজরা দিন কত খুব বাবুগিরি করিয়া বেড়াইল। এসব সান্যাল মহাশয়ের নিজের চোখে দেখা। এক একদিন রেল ভ্রমণের গল্প উঠিত। কোথায় সাবিত্রী পাহাড় আছে, তাহাতে উঠিতে তাহার স্ত্রীর কি রকম কষ্ট হইয়াছিল। নাভি গয়ায় পিণ্ড দিতে গিয়া পাণ্ডার সঙ্গে হাতাহাতি হইবার উপক্রম। কোথাকার এক জায়গায় একটা খুব ভালো খাবার পাওয়া যায়। সান্যাল মহাশয় নাম বলিলেন প্যাঁড়া।
নামটা শুনিয়া অপুর ভারী হাসি পাইয়াছিল। বড় হলে সেও পেঁড়া কিনিয়া খাইবে। আরেকদিন সান্যাল মশাই একটা কোন জায়গার গল্প করিতেছিলেন। সেই জায়গায় নাকি আগে অনেক লোকের বাস ছিল। সন্ধ্যার সময় তেঁতুলের জঙ্গলের মধ্যে দিয়া তারা সেখানে যান। সান্যাল মশাই বারবার যে জিনিসটা দেখিতে যান তার নাম বলিতেছিলেন চিকা মসজিদ। কি জিনিস তাহা প্রথমে সে বুঝিতে পারে নাই। পরে কথাবার্তার ভাবে বুঝিয়াছিল একটা ভাঙা পুরনো বাড়ি। অন্ধকার প্রায় হইয়া আসিতেছিল। তাহারা ঢুকিতেই এক ঝাঁক চামচিকা সাঁ করিয়া উড়িয়া বাহির হইয়া গেল। অপু বেশ কল্পনা করিতে পারে। চারিদিকে অন্ধকার তেঁতুল জঙ্গল, কোথাও কেউ নাই। ভাঙা পুরনো দরজা। যেমন সে ঢুকিল অমনি সাঁ করিয়া চামচিকার দল পালাইয়া গেল। রানুদের পশ্চিম দিকের চোরাকুঠুরির মতো অন্ধকার ঘরটা। কোন একটা দেশে সান্যাল মহাশয় একজন ফকিরকে দেখিয়াছিলেন। সে এক অশ্বত্থ তলায় থাকিত। এক চিলিম গাঁজা পাইলে সে খুশি হইয়া বলিত, আচ্ছা, কোন ফল তোমরা খাইতে চাও বলো। পরে ঈপ্সিত ফলের নাম করিলে সে সম্মুখে যে কোনো একটা গাছ দেখাইয়া বলিত, যাও ওখানে গিয়া লইয়া আইস। লোকে গিয়া দেখিত আম গাছে বেদানা ফলিয়া আছে, কিংবা পেয়ারা গাছে কলার কাঁদি ঝুলিয়া আছে। রাজু রায় বলিতেন, ও সব তন্তর খেলা আর কি। সেবার আমার এক মামা তিনোপালিত কথা চাপিয়া দিয়া বলিলেন, মন্তরের কথা যখন ওঠালে তখন একটা গল্প বলি শোনো। গল্প নয়, আমার সচক্ষে দেখা। বেলেডাঙ্গার বুধো গাড়োয়ানকে দেখেছ তোমরা কেউ? রাজু না দেখে থাকো, রাজকৃষ্ণ ভাই তো খুব দেখেছ। কাঠের দড়ি বাঁধা এক ধরনের খড়ম পায়ে দিয়ে বুড়ো বরাবর নিতে কামারের দোকানে লাঙলের ফাল পোড়াতে আসিত। 100 বছর বয়সে মারা যায়। মারাও গিয়েছে আজ থেকে 25 বছরের ওপর। জোয়ান বয়সে আমরা তার সঙ্গে হাতের কবজির জোরে পেরে উঠতাম না। একবার অনেককাল আগের কথা, তখন সবে হয়েছে 19-20 বয়স। চাকদা থেকে গঙ্গা চান করে গরুর গাড়িতে বাড়ি ফিরছি। বুধো গাড়োয়ানের গাড়ি। গাড়িতে আমি, আমার খুড়িমা আর অনন্ত মুখুজ্জের ভাইপো রাম, যে আজকাল উঠে গিয়ে খুলনায় বাস করছে সে। গান শোনার মাঠের কাছে প্রায় বেলা গেল। তখন ওসব দিকে কিরকম ভয় ভীতি ছিল তা রামকৃষ্ণ ভাইয়া জানো নিশ্চয়। একে মাঠের রাস্তা, সঙ্গে মেয়ে মানুষের দল, কিছু টাকা কড়িও আছে। বড্ড ভয় হলো। আজকাল যেখানে নতুন গাখানা বসেছে ওই বরাবর এসে কি হলো জানো? চঞ্চারেক সন্ডা গোছের মিশকালো লোক এসে গাড়ির পিছন দিকের বাঁশ দুদিক থেকে ধরলে, এদিকে 2 জন, ওদিকে 2 জন। দেখে তো মশাই আমার মুখে আর রাটা নেই। কোনো রকমে গাড়ির মধ্যে বসে আছি। এদিকে তারাও গাড়ির বাঁশ ধরে সঙ্গেই আসছে। বুড়ো গাড়োয়ান দেখি পিট পিট করে পিছন দিকে চাইছে। ইশারা করে আমাদের কথা বলতে বারণ করে দিলে। এদিকে গাড়ি একেবারে নবাবগঞ্জ থানার কাছাকাছি এসে পড়ল। বাজার দেখা যাচ্ছে। তখন সেই লোক কজন বললে, ওস্তাদজি, আমাদের খাট হয়েছে, আমরা বুঝতে পারিনি, ছেড়ে দাও। বুধো গাড়োয়ান বললে, সে হবে না বেটারা, আজ সব থানায় নিয়ে গিয়ে বাঁধিয়ে দেব। অনেক কাকুতি মিনতির পর বুধো বললে, আচ্ছা যা, ছেড়ে দিলাম, কখনো এরকম করিস নি আর। তবে তারা বুধো গাড়োয়ানের পায়ের ধুলো লইয়া চলিয়া গেল। আমার সচক্ষে দেখা। মন্তরের চোটে ওই যে বাঁশ এসে ধরেছে অমনি ধরেই রয়েছে, আর ছাড়াবার সাধ্যি নেই। চলেছে গাড়ির সঙ্গে, একেবারে পেরে কাঁটা হয়ে গিয়েছে। তা বুঝলে বাবু, মন্তরের কথা। গল্প বলিতে বলিতে বেলা যাইত। পাঠশালার চারিপাশের বন জঙ্গলে অপরাহ্নের রাঙা রৌদ্র বাঁকা ভাবে আসিয়া পড়িত। কাঁঠাল গাছের, যোগডমুর গাছের টালে ছোলা গুলঞ্চলতার গায়ে টুনটুনি পাখিটা মুখ উঁচু করিয়া বসিয়া দোল খাইত। পাঠশালা ঘরে বনের গন্ধের সঙ্গে লতাপাতার চাটাই, ছেঁড়াখোড়া বই দপ্তর, পাঠশালার মাটির মেঝে আর কড়া দা কাটা তামাকের ধোঁয়া সব শুদ্ধ মিলিয়া এক জটিল গন্ধের সৃষ্টি করিত।
সে গ্রামের ছায়াভরা মাটির পথে একটা মুগ্ধ গ্রাম্য বালকের ছবি আছে। বইপত্তর বগলে লইয়া সে তাহার দিদির পিছন পিছনে সাজি মাটি দিয়া কাঁচা সেলাই করা কাপড় পরিয়া পাঠশালা হইতে ফিরিতেছে। তাহার ছোট্ট মাথাটি রমণ রেশমের মতো নরম, চিক্কন সুখ স্পর্শ চুলগুলি তাহার মা যত্ন করিয়া আঁচড়াইয়া দিয়াছে। তাহার টাগর টাগর সুন্দর চোখ দুটিতে কেমন যেন অবাক ধরনের চাহনি, যেন তাহারা কোন অদ্ভুত জগতে নতুন চোখ মেলিয়া চাহিয়া চাহিয়া দিশাহারা হইয়া উঠিতেছে। গাছপালায় ঘেরা এইটুকুই কেবল তাদের পরিচিত দেশ। এখানেই মা রোজ হাতে করিয়া খাওয়ায়, চুল আঁচড়াইয়া দেয়, দিদি কাপড় পরাইয়া দেয়। এইটুকু গণ্ডি ছাড়াইলেই তাহার চারিদিকে ঘেরিয়া অপরিচয়ের অকুল জলধি। তাহার শিশু মন থই পায় না। ওই যে বাগানের ওদিকে বাঁশবন, ওর পাশ কাটিয়া যে সরু পথটা চলিয়া গেল, তুমি বরাবর সোজা যদি ওই পথটা বাহিয়া চলিয়া যাও, তবে শাঁখারি পুকুরের পাড়ের মধ্যে অজানা গুপ্তধনের দেশে পড়িবে। বড় গাছের তলায় সেখানে বৃষ্টির জলে মাটি খসিয়া পড়িয়াছে। কত মোহর ভরা হাড়ি কলসির কানা বাহির হইয়া আছে। অন্ধকার বনঝোপের নিচে কচু, ওল, বনকলমির চকচকে সবুজ পাতার আড়ালে চাপা, কেউ জানে না কোথায়। একদিন পাঠশালায় এমন একটি ঘটনা হইয়াছিল যাহা তাহার জীবনে একটি নতুন অভিজ্ঞতা। সেদিন বৈকালে পাঠশালায় অন্য কেহ উপস্থিত না থাকায় কোনো গল্পগুজব হইল না, পড়াশোনাই হইতেছিল। সে গিয়া বসিয়া পড়িতেছিল শিশু বোধক। এমন সময় গুরুমহাশয় বলিলেন, সেলেট নেও, শ্রুতি লিখন লেখো। মুখে মুখে বলিয়া গেলেও অপু বুঝিতেছিল গুরুমহাশয় নিজের কথা বলিতেছেন না, মুখস্থ বলিতেছেন। সে যেমন দাশুরায়ের পাঁচালি ছড়া মুখস্থ বলে, তেমনি। শুনিতে শুনিতে তাহার মনে হইল অনেকগুলো অমন সুন্দর কথা একসঙ্গে পরপর সে কখনো শোনে নাই। ও সকল কথার অর্থ বুঝিতেছিল না, কিন্তু অজানা শব্দ ও ললিত পদের ধ্বনি, ঝঙ্কার জড়ানো এক অপরিচিত শব্দসঙ্গীত অনভ্যস্ত শিশুকর্ণে অপূর্ব ঠেকিল, এবং সকল কথার অর্থ বোঝা তরুণী কুহেলি ঘেরা অস্পষ্ট শব্দ সমষ্টির পিছন হইতে একটা অপূর্ব দেশের ছবি বাড়ি বার উঁকি মারিতেছিল। বড় হইয়া স্কুলে পড়িবার সময় সে বাহির করিয়াছিল ছেলেবেলাকার এই মুখস্থ শ্রুতিলিখন কোথায় আছে। এই সেই জনস্থান মধ্যবর্তী প্রস্রবণগিরি। ইহার শিখরদেশ আকাশ পথে শতত সমীর সঞ্চারমান জলধর পটল সংযোগে নিরন্তর নিবিড় নীলিমায় অলঙ্কৃত। অধিত্যকা প্রদেশ ঘন সন্নিবিষ্ট বন পাদপসমূহে সমাচ্ছন্ন থাকাতে স্নিগ্ধ, শীতল ও রমণীয়। পাদদেশে প্রসন্ন সলিলা গোদাবরী তরঙ্গ বিস্তার করিয়া। সে ঠিক বলিতে পারে না, বুঝাইতে পারে না, কিন্তু সে জানে, তাহার মনে হয়, অনেক সময়েই মনে হয়, সেই যে বছর 2 আগে কুঠির মাঠে সরস্বতী পুজোর দিন নীলকণ্ঠ পাখি দেখিতে গিয়াছিল। সেদিন মাঠের ধার বাহিয়া একটা পথকে দূরে কোথায় যাইতে দেখিয়াছিল। পথটার দুধারে যে কত অচেনা পাখি, অচেনা গাছপালা, অচেনা বনঝোপ। অনেকক্ষণ সেদিন সে পথটার দিকে একদৃষ্টে চাহিয়াছিল। মাঠের ওদিকে পথটা কোথায় চলিয়া গিয়াছে সে ভাবিয়া কুল পায় নাই। তাহার বাবা বলিয়াছিল, ও সোনাডাঙ্গা মাঠের রাস্তা, মাধবপুর দশগড়া হয়ে সেই ধলচিতের খেয়াঘাটে গিয়ে মিশেছে। ধলচিতের খেয়াঘাট না, সে জানিত ও পথটা আরো অনেক দূরে গিয়াছে, রামায়ণ মহাভারতের দেশে গিয়াছে। সেই অশ্বত্থ গাছের সকলের উঁচু ডালটার দিকে চাহিয়া থাকিলে যাহার কথা মনে উঠে, সেই বহু দূরের দেশটা। শ্রুতিলিখন শুনিতে শুনিতে সেই 2 বছর আগে দেখা পথটার কথাই তাহার মনে হইয়া গেল। ওই পথের ওধারে অনেক দূরে কোথায় সেই জনস্থান মধ্যবর্তী প্রস্রবণ পর্বত। বনঝোপের স্নিগ্ধ গন্ধে না জানার ছায়া নামিয়া আসা ঝিকিমিকি সন্ধ্যায় সেই স্বপ্নালোকের ছবি তাহাকে অবাক করিয়া দিল।
কত দূরে সেই প্রস্রবণগিরি উন্নীত শিখর, আকাশপথে সতত সঞ্চারমান মেঘমালায় যাহার প্রশান্ত নীল সৌন্দর্য সর্বদা আবৃত থাকে। সে বড় হইলে দেখা যাইবে, কিন্তু সে বেতসী কণ্টকিত তট, বিচিত্রাপুলিনা গোদাবরী, সে শ্যামল জলস্থান, নীল মেঘমালায় ঘেরা সে অপূর্ব শৈলপ্রস্থ রামায়ণে বর্ণিত কোনো দেশে ছিল না। বাল্মীকি বা ভবভূতিও তাহাদের সৃষ্টিকর্তা নহেন। কেবল অতীত দিনের কোনো পাখি ডাকা গ্রাম্য সন্ধ্যায় এক মুগ্ধমতী গ্রাম্য বালকের অপরিণত শিশু কল্পনার দেশে তাহারা ছিল বাস্তব, একেবারে খাঁটি, অতি সুপরিচিত। পৃথিবীপৃষ্ঠে তাহাদের ভৌগোলিক অস্তিত্ব ক্ষণকালেই সম্ভব ছিল না। শুধু এক অনভিজ্ঞ শৈশব মনেই সে কল্পনা জগতের প্রস্রবণ পর্বত, তাহার সতত সঞ্চরমান মেঘ চালে ঢাকা নীল শিখরমালা স্বপ্ন লইয়া অক্ষয় আসন পাতিয়া বসিল। দুর্গা ভাইকে খুঁজিতে বাহির হইয়াছিল। পাড়ার নানা স্থানে খুঁজিয়া কোথাও পাইল না। অন্নদা রায় মহাশয়ের বাড়ির কাছে আসিয়া ভাবিল, একবার এখানে দেখে যাই, খুড়িমার সঙ্গে দেখাটাও হবে এখন। অন্নদা রায়ের বাড়ি ঢুকিতেই একটা হৈ হৈ চিৎকার ও কান্নাকাটির কলরব তাহার কানে গেল। বাড়ির মধ্যে ঢুকিয়া সে দরজার কাছে দাঁড়াইল। রোয়াকের এক পাশে দাঁড়াইয়া অন্নদা রায়ের বিধবা ভগ্নী সখী ঠাকুরন চিৎকার করিয়া বাড়ি ফাটাইতেছেন। তাই কি আর মনে একটু ভয় আছে নাকি? ঢের ঢের জাহাবাজ মেয়ে মানুষ দেখেছি, এমন আর কখনো দেখিনি রে বাপু। পায়ে গড় করি, ওই জমের মতো স্বামী, রাগলে হারে মাসে এক রাখে না। তাই না হয় বাবু একটু সমঝে চলি। সত্যিই তো, আজ 3 দিন ধরে বলছে ধানগুলো একটু রোদে দাও, ও গো ধানগুলো একটু রোদে দাও। কথা কি গেরাচ্ছি হয় নাকি, নাকি কানে যায়? কার কথা কে শোনে? গেরস্ত ঘরের বউ ধান ভানবে, কাজ করবে, এই তো জানি। তা নয় রাত দিন পটের বিবি সেজে বসে আছেন। পটের বিবি জিনিসটি পরিস্ফুট করার জন্য উত্তম রূপে সাজিয়া যেরূপ ভাবে বসিয়া থাকা উচিত বলিয়া সখী ঠাকুরনের ধারণা, তিনি এখানে তাহার অভিনয় করিলেন। এ তো বাবু কখনো কোথাও বাপের জন্মে দেখিও নি, শুনিও নি। দালানের মধ্যে হইতে অন্নদা রায়ের পুত্রবধূ নাকি সুরে কাঁদিতে কাঁদিতে বলিল, পটের বিবি সেজে বসে থাকি নাকি? কাল যে 10 মুগের ডাল ভাজলাম সারা বিকেল ধরে, দুপুরবেলা খেয়েই আরম্ভ করেছি। আর যখন 5টার গাড়ি যাওয়ার শব্দ পেলাম, তখনও খোলা তাতেই বসে আছি। দুধ আমার ডাল ভাজরে ভাঙারে করে অন্ধকার হয়ে গিয়েছে, তখন উঠেছি। সে কি অমনি হয়? গা গতরে ব্যথা হয়ে গেছে। রাত্রিরে বলি বুঝি জ্বর হলো, এমনি গায়ে হাত পায়ে ব্যথা। তা কি কেউ দেখে? তার উপর সকালবেলা বিনি দোষেই মার। কেন, সংসারে কি বসে খাই? এমন সময় অন্নদা রায়ের ছেলে গোকুল এক হাতে একখানা কাঁচা বাঁশের পাতাযুক্ত ডগা আর এক হাতে দা লইয়া বাড়ি ঢুকিল। স্ত্রীর কান্নার সেই অংশ শুনিতে পাইয়া গর্জন করিয়া উঠিল, এখনো তোমার হয়নি? এখনো তোমার অদেষ্টে বেস্তর দুঃখ আছে দেখছি। আমার রাগ বাড়িও না মেলা সকালবেলা। আজ 3 দিন ধরে ধানগুলো রোদ দূরে দেওয়ার জন্য বলে বলে হয় রান। এই মেঘলা মেঘলা যাচ্ছে, এরপর ধানগুলো যদি কলিয়ে যায়, তখন তোমার কোন বাবা এসে সামলাবে? সারা বছরের পিণ্ডি জুটবে কোত্থেকে? গোকুলের বউ হঠাৎ কান্না বন্ধ করিয়া তেজের সহিত জোর গলায় বলিয়া উঠিল, তুমি আমার বাবা তুলে গাল দিও না বলে দিচ্ছি। আমার বাবা কি করেছে তোমার? কেন তুমি আমার বাবার নামে যখন তখন যাতা বলবে? তাহার কথা সেই সইতে না হইতে গোকুল হাতের বাঁশ নামাইয়া রাখিয়া দা হাতে এক লাফে রোয়াকে সিঁড়ি বাহিয়া উঠিয়া কহিল, তবে রে, আজ তোমার একদিন কি আমার একদিন। তোমার বাপের বাড়ির আবদার না ঘুচিয়ে আমি আজ। একটা খুনোখুনি ব্যাপার বুঝিবা হয় দেখিয়া বাড়ির কৃষাণ উঠান থেকে আসিয়া কহিল, কি করেন দাদা ঠাকুর, কি করেন কি? থামুন থামুন। পরে সে ছুটিয়া রোয়াকে উঠিল। দুর্গাও ছুটিয়া আসিল। সখী ঠাকুরনও রোয়াক হইতে দালানের মধ্যে ঢুকিলেন। খুব একটা হইচই হইল। দালানের মধ্যে গোকুলের স্ত্রী স্বামীর উদ্যত আক্রমণের সম্মুখে পিছাইয়া গিয়া মাঠ ঠেকাইবার জন্য 2 হাত তুলিয়া
দেওয়ালের গায়ে প্রাণপণে ঠেস দিয়া জড়সড় হইয়া দাঁড়াইয়াছেন। চোখে তাহার ভয়ের দৃষ্টি। কৃষাণ গিয়াই গোকুলের হাত হইতে দাখানা কাড়িয়া লইল। পরে তাহাকে ধরিয়া দালানের বাহিরে আনিতে আনিতে বলিল, কি করেন দা ঠাকুর, থামুন, আসুন, নেমে আসুন। গোকুলের বয়স ৩৫-৩৬-এর কম নয়, কিন্তু দেহ তেমন সবল নহে। বলিষ্ঠ কৃষাণের সহিত ম্যালেরিয়া দুর্বল দেহ লইয়া ভাত ছড়াছড়ির চেষ্টা করিতে গেলে দুর্বলতাই অধিকতর প্রকাশ হইয়া পড়িবে বুঝিয়া বলিতে বলিতে নামিল, দেখো না, একটা ডোল ধান, বীজ ধান জল পেয়ে যদি কলিয়ে যায়, ও কি আর আমার রোয়া হবে? আজ ৩ দিন ধরে বলছি। আবার তেজটা দেখলে তো, তোমার তেজ আমি। দুর্গা নিঃশ্বাস ফেলিয়া বাঁচিল। কিন্তু এ সময় খুড়িমার সঙ্গে আলাপ পরিচয় কথাবার্তার সময় নহে বুঝিয়া সে এক প্রকার নিঃশব্দেই অন্নদারায়ের বাড়ির বাহির হইয়া পড়িল। পাঁচু বাড়ুচ্ছের বাড়ির কাছে জামতলায় একজন লোক ঘটিবাটি সারাইতে বসিয়াছে। কাঠের কয়লার হাপড়ে গনগনে আগুন। পাড়ার লোকের অনেক ভাঙা ঘটিবাটি জড়ো করা। বেটে ধরনের লোকটা, পাকশিটে গরনের চেহারা। বয়স বুঝিবার উপায় নাই, ৩০ও হতে পারে, আবার ৫০ও হইতে পারে। গলায় ত্রিকণ্ঠী তুলসীর মালা, মুখের ডান দিকে একটা কাটা দাগ, হাতের কবজিতে দড়ির মতো শিরা বাহির হইয়া আছে। পরনে আধময়লা ধুতি। পাড়ার অনেক ছেলে মেয়ে তাহাকে ঘিরিয়া ঘটিবাটি সারানো দেখিতেছে। দুর্গাও গেল। লোকটা বলিল, কি চাই খুকি? সে বলিল, কিছু না, দেখব। বাড়ি ফিরিয়া মার কাছে বলিল, আজ মা গোকুল কাকা খুড়িমাকে যা মেরেছে না, সে কি বলবো। পরে সে আনুপূর্বিক বর্ণনা করিল। সর্বজয়া বলিল, গুয়ার গোবিন্দ চাষা বই তো নয়। আহা, ভালো মানুষ বউটা এমন হাতে আর এমন বাড়িতে পড়েছে, ঠ্যাঙা খেতে খেতেই জীবনটা গেল। আমাকে তো বড্ড ভালোবাসে, যখন যা বাড়িতে হবে সব আমার জন্য তুলে রেখে দেবে। খুড়িমার কান্না দেখে এমন কষ্ট হলো না মা? সখী ঠাকমা আবার এখন উল্টে খুড়িমাকেই বকে। সে ৩-৪ দিন জামতলায় ঘটিবাটি সারানো দেখিতে গেল। লোকটা তাহার বাড়ি, বাপের নাম সব খুঁটিনাটি জিজ্ঞাসা করিল। বলিল, তোমার বাড়ির জিনিসপত্র সারাবে না? নিয়ে এসো না খুকি। দুর্গা বাড়ি আসিয়া মাকে বলিল, আমাদের ভাঙা ঘটি গাড়ুগুলো দেবে মা, একজন ভালো মানুষ লোক এসেছে, ও পাড়ার পথে জামতলায় বসে সারাচ্ছে। লোকটা তার নাম বললে পিতম, যাতে নাকি কাঁসারি। হাপড় জ্বালাইতে জ্বালাইতে একবার সোজা হয়ে বসিয়া বলে, জয় রাধে, রাধে গোবিন্দ। সকালবেলায় তাহার কাছে পাড়ার অনেকে আসিয়া জোটে। সে চিমটা দিয়া হাপড় হইতে আগুন উঠাইয়া অনবরত তামাক সাজিয়া ভদ্রলোকেদের হাতে দিচ্ছে। দিবার সময় মুখখানা বিনয়ে কাঁচুমাচু করিয়া ঘাড় একধারে কাত করিয়া বলে, হে হে, তামাক ইচ্ছে করুন বাবা ঠাকুর, রাধারানী পদ ভরসা। নারকেলের কথা আর বলবেন না বাবা ঠাকুর, আর বছর জ্যৈষ্ঠী মাসে বলি দিই গোটা কতক চারা বসিয়ে, আধ কাটা খানিক জমিতে ৬ ঘন্টা চারা কিনে লাগিয়ে দিলাম। তা ব্যাঙের উপদ্রুতে একেবারে মূল শেকড় টুল শেকড় সব শুদ্ধ, কটা টাকাই মাটি। মুখুজ্জে মশাই সকাল হইতে ঠায় বসিয়া আছেন। কোন রকমে মিষ্ট কথায় তুষ্ট করিয়া পিতলের ঘড়া বিনামূল্যে সারাইয়া লইবেন। তামাক খাইতে খাইতে পূর্বকথার খেই ধরিয়া বলিলেন, এই তো গেল কাণ্ড বাপু, তা এবারেও তো ভেবেছিলাম ২০ খানেক চারা বাড়ির পেছনে, তো এমনি ম্যালেরিয়া ধরলে। তোমাদের ওদিকে কিরকম হে কারিগর? তিনি সকাল হইতেই তাহাকে কারিগর বলিয়া ডাকিতেছেন। পরিপূর্ণ। ম্যালেরিয়ার কথা আর বলবেন না বাবা ঠাকুর, হাড় জ্বালিয়ে খেয়েছে। এই নিন আপনার ঘোড়াটা, ৬টা পয়সা দেবেন। মুখুজ্জে মশাই ঘোড়াটা হাতে লইয়া উঠিয়া পড়িয়া বলেন, হ্যাঁ, এর জন্য আবার পয়সা? দিলে একটা জিনিস ব্রাহ্মণকে সারিয়ে অমনি কার্তিক মাসের দিনটা, তার আবার। প্রীতম তাড়াতাড়ি মুখুজ্জে মশাইয়ের ঘোড়াটা ধরিয়া অত্যন্ত অমায়িকভাবে হাসিয়া বলে, হাঁকে না, মাপ করবেন বাবা ঠাকুর, এমনি সারিয়ে দিতে পারবো না। এখনো সকালবেলা বউনি হয়নি, আগে না, তা পারবো না। ঘোড়াটা রেখে যান, বাড়ি গিয়ে পহা কটা পাঠিয়ে দেবেন। দুর্গার মা বলে,
দেখিস দেখি, ভাঙা বাসন কোষণের বদলে নতুন বাসন কোষণ অনেক সময় ওরা দেয়, জিজ্ঞেস করিস তো। প্রীতম খুব রাজি। দুর্গা বাড়ি হইতে বহিয়া বহিয়া এক রাস পুরনো গাড়ু, ঘটিবাটি, ঘড়া তাহার কাছে লইয়া গিয়া হাজির করে। অর্ধেক দিনটা সে জামতলাতেই কাটায়। হাঁপুড় জ্বালানো, রাং ঝাল করা, বসিয়া বসিয়া দেখে। প্রীতম বলিয়াছে তাহাকে একটা পিতলের আংটি গড়াইয়া দিবে। ইহাও বলিয়াছে যে সারাইবার পয়সা তাহাদের লাগিবে না। সর্বজয়া শুনিয়া বলে, আহা, বড্ড ভালো লোকটা তো। আসছে বুধবার অপুর জন্মবারটা, বলিস তাকে আসতে। আমাদের এখানে দুটো ডাল ভাত পেশাদ খেয়ে যাবে এখন। বুধবার সকালে উঠিয়া দুর্গা জামতলায় গিয়া দেখিল লোকটা নাই। জিজ্ঞাসা করিয়া শুনিল পূর্বদিন সন্ধ্যার পর কোন সময় সে দোকান উঠাইয়া চলিয়া গিয়াছে। হাপড়ের গর্ত ও পোড়া কয়লার রাশি ছাড়া সেখানে অন্য কোনো চিহ্ন নাই। দুর্গা এখানে ওখানে খোঁজ করিল, একে ওকে জিজ্ঞাসা করিল, কেহ জানে না সে কোথায় গিয়াছে। ভয়ে দুর্গার মুখ শুকাইয়া গেল। মা শুনিলে কি বলিবে? সংসারের অর্ধেক বাসন যে তাহার কাছে। সে দুর্গাকে বলিয়াছিল ঝিগড়িহাটির বাজারে তাহাদের কাঁসারির দোকান আছে, সেখানে সে খবর পাঠাইয়াছে তাহার ভাই একদিনের মধ্যে নতুন বাসন লইয়া আসিয়া পড়িল বলিয়া। আসিলেই ভাঙাচোরা বাসনগুলো সব বদলাইয়া দিবে। কোথায় বা সে আর কোথায় বা তাহার ভাই? কোথায় সে যে গেল তাহাকে দুর্গা খুঁজিয়া পাইল না। কেবলমাত্র তাহাদেরই জিনিস গিয়াছে, অন্য হুঁশিয়ার লোকের এক টুকরো পিতলও খোয়া যায় নাই। সারাদিনের পর সন্ধ্যের সময় দুর্গা কাঁদো কাঁদো মুখে মাকে সব বলিল। হরিহর বিদেশে, কেই বা খোঁজ করে, কেই বা দেখে। সর্বজয়া অবাক হইয়া যায়, বলে, একবার তো রায় জ্যাঠামশাইকে গিয়ে বলতো। ও মা, এমন কথা তো কখনো শুনিনি। হরিহর বাড়ি আসিলে ঝিগড়িহাটির বাজারের খোঁজ করা হইয়াছিল। প্রীতম নামক কোন লোকের সেখানে কাঁসারির দোকান নাই, বা উক্ত চেহারার কোন লোকও সেখানে নাই। কয়েক মাস কাটিয়া গিয়াছে। ভাদ্র মাস। অপু সকালবেলা বেড়াইতে যাইবার সংকল্প করিয়াছে। এমন সময় তাহার মা পিছন থেকে ডাকিয়া বলিল, কোথায় বেরোচ্ছিস রে অপু? চাল ভাজা ছোলা ভাজা ভাজছি, বেরিও না যেন, এক্ষুনি খাবে। অপু শুনিয়াও শুনিল না। যদিও চাল ভাজা ছোলা ভাজা খাইতে ভালোবাসে বলিয়াই মা তাহার জন্য ভাজিতে বসিয়াছে ইহা সে জানে, তবু সে কি করিতে পারে? এতক্ষণে কি খেলাটাই চলিতেছে নীলুদের বাড়িতে। সে যখন দরজায় পা দিয়াছে, মার ডাক আবার কানে গেল, বেরুলি বুঝি? ও অপু, বারে দেখো মজা ছেলের, গরম গরম খাবি। আমি তাড়াতাড়ি ঘাট থেকে এসে ভাজতে লাগলাম। ও অপু। অপু এক ছুট দিয়া নীলুদের বাড়ি পৌঁছিল। অনেক ছেলে জুটিয়াছিল। অপু আসিবার আগেই খেলা সাঙ্গ হইয়া গিয়াছে। নীলু বলিল, চল অপু, দক্ষিণ মাঠে পাখির ছানা দেখতে যাবি? অপু রাজি হইলে দুজনে দক্ষিণের মাঠে গেল। ধান ক্ষেতের ওপারেই নবাবগঞ্জের বাঁধা সড়কটি পূর্ব পশ্চিমে লম্বা হইয়া যেন মাঠের মাঝখান চিরিয়া চলিয়া গিয়াছে। গ্রাম হইতে 1 মাইলের উপর হইবে। অপু এত দূরে কখনো বেড়াতে আসে নাই। তাহার মনে হইল যেন সমস্ত পরিচিত জিনিসের গণ্ডি ছাড়াইয়া কোথায় কত দূরে নীলুদা তাহাকে টানিয়া আনিল। একটু পরেই সে বলিল, বাড়ি চলো নীলুদা, আমায় মা বকবে, সন্ধে হয়ে যাবে। আমি একা গাবতলার পথ দিয়ে যেতে পারবো না, তুমি বাড়ি চলো। ফিরিতে যাইয়া নীলু পথ হারাইয়া ফেলিল। ঘুরিয়া ফিরিয়া কাহাদের একটা বড় আমবাগানের ধার দিয়া একটা পথ মিলিল। সন্ধ্যা হইবার তখনও কিছু বিলম্ব আছে। আকাশে আবার মেঘ ঘনাইয়া আসিতেছে। এমন সময় চলিতে চলিতে নীলু হঠাৎ থমকিয়া দাঁড়াইয়া অপুর কনুইয়ে টান দিয়া সম্মুখ দিকে চাহিয়া ভয়ের সুরে বলিল, ও ভাই অপু। অপু সঙ্গীর ভয়ের কারণ বুঝিতে না পারিয়া বলিল, কি রে নীলুদা? পরে এসে চাহিয়া দেখিল, যে সুরিপত্রা দিয়া তারা চলিতেছিল তাহা কাহাদের উঠোনে গিয়া শেষ হইয়াছে। উঠানে একখানা ছোট্ট চালাঘর আর একটা বিলাতি আমড়ার গাছ।
তাহার কোনো কথা জিজ্ঞাসা করিবার পূর্বেই নীলু ভয়ের সুরে বলিয়া উঠিল, আতুরি ডাইনির বাড়ি যে। অপুর মুখ শুকাইয়া গেল। আতুরি ডাইনির বাড়ি? সন্ধেবেলা কোথায় তাহারা আসিয়া পড়িয়াছে? কে না জানে ওই উঠানের গাছে চুরি করিয়া বিলাতি আমরা পারিবার অপরাধে ডাইনিটা জেলে পাড়ার কোন একটা ছেলের প্রাণ কাড়িয়া লইয়া কচুর পাতায় বাঁধিয়া জলে ডুবাইয়া রাখিয়াছিল। পরে মাছে তাহা খাইয়া ফেলিবার সঙ্গে সঙ্গে বেচারির আমরা খাইবার স্বাদ এ জন্মের মতো মিটিয়া গেছে। কে না জানে সে ইচ্ছে করিলে চোখের চাহনিতে ছোট ছেলেদের রক্ত চুষিয়া খাইয়া তাহাকে ছাড়িয়া দিতে পারে। যাহার রক্ত খাওয়া হইল সে কিছু জানিতেও পারিবে না, কিন্তু বাড়ি গিয়া খাইয়া দাইয়া যেই সে বিছানায় শুইবে আর পরদিন উঠিবে না। কতদিন শীতের রাত্রে লেপের তলায় শুইয়া শুইয়া দিদির মুখে আতুরি ডাইনির গল্প শুনিতে শুনিতে সে বলিয়াছে, রাত্রিতে তুই এসব গল্প বলিস নে দিদি, আমার ভয় করে। তুই সেই কুঁচবরণ রাজকন্যার গল্পটা বল দেখি। ঝাপসা দৃষ্টিতে এসে সম্মুখে চাহিয়া দেখিতে গেল বাড়িতে কেহ আছে কিনা, এবং চাহিবার সঙ্গে সঙ্গে তাহার সমস্ত শরীর যেন হিম জমিয়া গেল। বেড়ার বাঁশের আগরের কাছে অন্য কেউ নয়, একেবারে তাহাদের স্বয়ং আতুরি ডাইনি, এমনকি যেন শুধু তাহাদের দিকে চাহিয়া। যাহার জন্য এত ভয় তাহাকে একেবারে সম্মুখেই এভাবে দাঁড়াইয়া থাকিতে দেখিয়া অপুর সামনে পিছনে কোনো দিকেই পা উঠিতে চাহিল না। আতুরি বুড়ি ভুরু কুচকাইয়া তোবড়ানো গালটা আরও একটু ঝুলাইয়া ভালো করিয়া লক্ষ্য করিবার ভঙ্গিতে মুখটা সামনের দিকে একটু বাড়াইয়া দিয়া পায়ে পায়ে তাহাদের দিকে আগাইয়া আসিতে লাগিল। অপু দেখিল সে ধরা পড়িয়াছে, কোনো দিকেই আর পলাইবার পথ নাই। আর যে কারণেই হোক ডাইনির রাগটা তাহারই ওপর। এখনই তাহার প্রাণ সংগ্রহ করিয়া কচুর পাতায় পড়িবে। মুখের খাবার ফেলিয়া মায়ের ডাকের ওপর ডাক উপেক্ষা করিয়া সে যে মায়ের মনে কষ্ট দিয়া বাড়ি হইতে বাহির হইয়া আসিয়াছে তাহার ফল এই ফলিতে চলিল। সে অসহায়ভাবে চারিদিকে চাহিয়া বলিল, আমি কিছু জানি নে ও বুড়ি পিসি, আমি আর কিচ্ছু করব না, আমাকে ছেড়ে দাও, আমি এদিকে আর কখনো আসবো না, আজ ছেড়ে দাও না বুড়ি পিসি। নীলু তো ভয়ে প্রায় কাঁদিয়া ফেলিল, কিন্তু অপুর ভয় এত হইয়াছিল যে চোখে তাহার জল ছিল না। বুড়ি বলিল, ভয় কি মোরে ও বাবারা, মোরে ভয় কি? পরে খুব ঠাট্টা করা হইতেছে ভাবিয়া হাসিয়া বলিল, মুই কি ধরে নেব খোকারা, এসো মোর বাড়িতে এসো, আমচুদ দেবানি এসো। এখন সে কি করে, উপায়? বুড়ি তাহার দিকে আরও খানিক আগাইয়া আসিতে আসিতে বলিল, ভয় কি ও মোর বাবারা, মুই কিচ্ছু বলবো না, ভয় কি মোরে? আর কি, সব শেষ, মায়ের কথা না শুনিবার ফল ফলিবার আর দেরি নাই। হাত বাড়াইয়া তাহার প্রাণটা সংগ্রহ করিয়া এখনই কচু পাতায় পুড়িল বলিয়া। প্রতি মুহূর্তেই তাহার আশঙ্কা হইতেছিল যে এখনই এ বুড়ি হাসি মুখ বদলাইয়া ফেলিয়া বিকট মূর্তি ধরিয়া অট্টহাস্য করিয়া উঠিবে, ঠিক রাক্ষসী রানীর গল্পের মতো। বনে রজকর সাপে দৃষ্টির কুহকে পড়িয়া হরিণ শিশু নাকি অন্যদিকে চোখ ফিরাইতে পারে না। তাহারও চোখ দুটির কুহকমুগ্ধ দৃষ্টি সেরূপ বুড়ির মুখের ওপর দৃঢ় নিবদ্ধ ছিল। সে আড়ষ্ট কণ্ঠে দিশেহারাভাবে বলিয়া উঠিল, ও বুড়ি পিসি, আমার মা কাঁদবে, আমায় আজ কিছু বলো না, আমি তোমার কাছে কোনো দিন আমরা নিতে আসিনি, আমার মা কাঁদবে। আতঙ্কে সে নীল বর্ণ হইয়া উঠিয়াছে। বাড়ি ঘরদোর গাছপালা নীলু, চারিধার যেন ধোঁয়া ধোঁয়া, কেহ কোনো দিকে নাই, কেবল একমাত্র সে আর আতুরি ডাইনির ক্রূর দৃষ্টি মাখানো একজোড়া চোখ, আর অনেক দূরে কোথায় যেন মা আর তাহার চাল ভাজা খাওয়ার ডাক। পরক্ষণেই অত্যাধিক ভয়ে তাহার একটু মরিয়া সাহস জোগাইল, একটা অস্পষ্ট আর্তরব। সে প্রাণ ভয়ে দিশেহারা অবস্থায় সম্মুখের ভাঁট শেওড়া রাংচিতার জঙ্গল ভাঙিয়া ডিঙাইয়া সন্ধ্যার আসন্ন অন্ধকারে যেদিকে দুই চোখ যায় ছুটিল। নীলুও ছুটিল তাহার পিছনে পিছনে। ইহাদের ভয়ের কারণ বুঝিতে না পারিয়া বুড়ি ভাবিল, মুই মারতেও যাইনি, ধরতেও যাইনি, কাঁচা ছেলে, কি জানি কোন ভয়ে পালালে সন্ধেবেলা, খোকাটা কাদের?
অপু যখন বাড়ি আসিল তখন সন্ধ্যা উত্তীর্ণ হইয়া গিয়াছে। সর্বজয়া উনুন ধরাইয়া তালের বড়া ভাজিবার আয়োজন করিতেছে। দুর্গা নিকটে বসিয়া তাল চাঁচিয়া রস বাহির করিতেছে। ছেলেকে দেখিয়া বলিল, কোথায় ছিলি বল দেখি? সেই বেরিয়েছ বিকেল বেলা, কিছুই তো আজ খাবার খেলিনি, খিদে তেষ্টা পায় না নাকি? মায়ের নিকট বলিবার জিনিস অপুর মনে স্তূপাকার হইয়া সকলেই একসঙ্গে বাহিরে আসিবার জন্য এরূপভাবে চেষ্টা করিতেছিল যে পরস্পরের ঠেলাঠেলিতে পরস্পরের নির্গমন পথ এককালীন রুদ্ধ হইয়া গিয়া অপুকে একেবারে নির্বাক করিয়া দিল। সে শুধু বলিল, আমি কি কাপড় ছাড়ব মা? আমার এখানে ওবেলার কাপড়। পরে সে বিস্ময়ের সহিত দেখিল মা তাহাকে চাল ভাজা দিবার কোনো আগ্রহই না দেখাইয়া তালের রসটা ঘন না পাতলা হইয়াছে তাহাই অত্যন্ত মনোযোগের সহিত নিরীক্ষণ করিতেছেন। পরীক্ষা শেষ হইয়া গেলে দুর্গাকে বলিল, দু চারখানা ভেজে দেখি, না হয় বড় তক্তপোষের নিচেরটায় চালের গুঁড়ো আছে, আর দুটো নিয়ে আসিস এখন। পরে ছেলের দিকে চাহিয়া বলিল, দাঁড়া অপু, তোকে গরম গরম ভেজে দিচ্ছি। অপু বলিল, কেন মা, চাল ভাজা কই? তা চাল ভাজা তুই খেলি কই? এতবার ডাকলাম তুই বেরিয়ে চলে গেলি, ঠান্ডা হয়ে গেল, দুর্গা খেয়ে ফেললে। তাই বড়া তো হয়ে গেল বলে ভাজবো আর দেব। অপু সেই বৈকাল বেলা হইতে মনের মধ্যে যে তাসের ঘর নির্মাণ করিয়াছিল, এক ফুঁয়ে কে তাহা একেবারে ভূমিষ্মাৎ করিয়া দিল। এই তাহার মা তাহাকে ভালোবাসে? সে বৈকালবেলা বাটির বাহিরে যাওয়ার পর হইতে অনবরত ভাবিতেছে, মা না জানি কত দুঃখই করিতেছে তাহার জন্য। অপু আমার এখনো এলো না, তার জন্য এত করে ঘাট থেকে এসে ভাজলাম, আহা সে দুটো খেয়ে গেল না। হ্যাঁ, দায়ে পড়িয়াছে, তাহার জন্য ভাবিয়া তো মায়ের ঘুম নাই। মা দিব্যি সেগুলো দিদিকে খাওয়াইয়া দিয়া নিশ্চিত হইয়া বসিয়া আছে, সেই শুধু শুধু এতক্ষণ ভাবিয়া মরিতেছিল। দুর্গা বলিল, মা শিগগির ভেজে নাও, বড্ড মেঘ করে আসছে যে, বৃষ্টি এলে আর ভাজতে হবে না, ঘরে যে জল পড়ে, সেদিনকার মতো হবে কিন্তু। দেখিতে দেখিতে চারিধার ঘিরিয়া ঘনাইয়া আসা মেঘের ছায় বাঁশবনের মাথা কালো হইয়া উঠিল। খুব মেঘ জমিয়া আকাশ অন্ধকার হইয়াছে, অথচ বৃষ্টি এখনো নামে নাই। এ সময় মনে এক প্রকার আনন্দ আর কৌতূহল হয়, না জানি কি ভয়ঙ্কর বৃষ্টি আসিতেছে, পৃথিবী বুঝি ভাসাইয়া লইয়া যাইবে। অথচ বৃষ্টি হয় প্রতিবারই, পৃথিবী কোনোবারই ভাসায় না। তবুও এই মোহটুকু ঘোচে না। দুর্গার মন সেই অজানার আনন্দে ভরিয়া উঠিল। সে মাঝে মাঝে দাওয়ার ধারে আসিয়া নিচু উচালের ছাঁচ হইতে মুখ বাড়াইয়া মেঘান্ধকার আকাশের দিকে চাহিয়া দেখিতেছিল। সর্বজয়া খানকতক বড়া ভাজিয়া বলিল, এই বাটিটা করে ওকে দে তো দুর্গা, ওর খিদে পেয়েছে, বিকেল থেকে কিছু খায়নি। এতক্ষণ অপু যা হয় একরকম ছিল, কিন্তু মায়ের শেষের দিকে আদরের সুর তাহার অভিমানের বাঁধ একেবারে ভাঙিয়া দিল। সে বড়া শুদ্ধ বাটিটা ছুঁড়িয়া দিয়া বলিল, আমি খাবো না বড়া, কখনো খাবো না, যাও। সর্বজয়া ছেলের কাণ্ড দেখিয়া অবাক হইয়া রহিল। গরিবের ঘর কন্যা, কত কষ্টে যে জোগাড় করিতে হয় সেই জানে। আর হতভাগা ছেলেটা কিনা দুবার সেই কত কষ্টে সংগৃহীত মুখের জিনিস নষ্ট করিল। ক্ষোভে রাগে সে ছেলেটিকে চাহিয়া বলিল, তোমার আজ হয়েছেটা কি? হ্যাঁ, তোমার অদৃশ্যে আর ছাই লেখা আছে, খেয়েও এখন তাই গরম গরম। এইবার অপুর পালা। এরকম কথা সে মায়ের মুখে কখনো শোনে নাই। কোথায় সে চাহিতেছে মা দুটো আদরের কথা বলিয়া সান্ত্বনা করিবে, না সন্ধেবেলা এরকম নিষ্ঠুর কথা? সে দাঁড়াইয়া উঠিয়া বলিল, আচ্ছা মা, আমি চাল ভাজা খাইনি, তাতে আমার মনে কষ্ট হয় না? আমি বিকেল থেকে ভাবছি নে বুঝি? আমি আমি কখনো তোমার বাড়িতে আর আসছি নে। আমি ছাই খাবো। কেন আমি ছাই খাবো? আর দিদি বুঝি সব ভালো ভালো জিনিস খাবে? আমি আসবো না তোমার বাড়ি, কখনো আসবো না। পরে আতুরি বুড়ির বাড়ি হইতে এই মাত্র যেরূপ অন্ধকার কাঁটাবো নামবো না মানিয়া ছুটিয়াছিল, এখনও রাগে আত্মহারা হইয়া দাওয়া হইতে নামিয়া বাহিরের উঠোনের দিকে ঠিক সেই রূপে মরিয়ার মতো ছুটিল। ভাইয়ের অভিমান ভরা দৃষ্টি, ফুলা ঠোঁট আর কথা বলিবার ধরন দুর্গার নিকট এরূপ হাস্যকর ঠেকিল যে
সে হাসিয়া প্রায় কড়াইয়া পড়িল। অপুটা একেবারে পাগল মা, কেমন বললে? পরে ভাইয়ের কথা বলার উক্তি নকল করিয়া বলিল, আমি চাল ভাজা খাইনি, তাতে বুঝি আমার কষ্ট হয় না? বোকা একেবারে। যা ও অপু, শুনে যা ও অপু। অপু ছুটিয়া পাঁচিলের পাশের পথ দিয়া পিছনের বাঁশ বাগানের দিকে ছুটিল। আকাশে মেঘ তখনও থমকিয়া আছে। বাঁশবনের তলাটা ঝোপে ছাড়ে, নির্জন বর্ষা সন্ধ্যায় খুটখুটে অন্ধকার। সহজ অবস্থায় এরূপ স্থানে এই সময়ে একা আসিবার কল্পনাই সে করিতে পারিত না। কিন্তু বর্তমানে চারিধারে নির্জনতা ও অন্ধকার, বাঁশঝাড়ের মধ্যে কিসের খড়খড় শব্দ, আদুরে সলতেখাগি আম গাছে ভূতের প্রবাদ প্রভৃতি সম্পূর্ণ বিস্তৃত হইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া ভাবিতে লাগিল, আমি আর কখনো বাড়ি যাব না, তো এই জন্মে আর বাড়ি যাব না। অভিমানের প্রথম বেগটা কাটিয়া গেলে তাহার গা একটু ছমছম করিতে লাগিল। ভয়ে ভয়ে সে একবার দূরে সলতেখাগি আম গাছটার দিকে চাহিয়া দেখিল। তাহার মনে হইল, এখন যদি একটা ভূতে আমায় তুলে একেবারে মগডালে নিয়ে যায় তাহলে বেশ হয়, মা খুঁজে খুঁজে কেঁদে মরে। ভাবে, কোন সন্ধেবেলা ছাই খাও বললাম, তাই তো খোকা আমার উপর রাগ করে কোথায় অন্ধকারে মেঘ মাথায় বেরিয়ে চলে গেল, আর ফিরে এলো না। ভূতের হাতে সে মরিয়া গেলে মার কিরকম কষ্ট হইবে তাহা সে খানিক্ষণ প্রতিহিংসার আনন্দে অনুভব করিল। পরে সেখান হইতে সে গিয়া পাঁচিলের পাশের পথে দাঁড়াইল। তাহার ভয় ভয় করিতেছিল। সম্মুখের বাঁশঝাড়ে একটা যেন অস্পষ্ট শব্দ হইল না? অপু একবার ভয়ে ভয়ে চোখ উঁচু করিয়া চাহিয়া দেখিল, তাহার মা ও দিদি রানুদের বাড়ির দিকে ডাকিতেছে, ও অপু। বাঁশঝাড়ে আবার একটা শব্দ হইল। সে মনে মনে বড় অস্বস্তি বোধ করিতে লাগিল। কিন্তু মুশকিল এই যে তাহাকে খোসামত না করিলে সে নিজেই অত রাগের মাথায় বাড়ি গিয়া ঢুকিবে, সত্য সত্য এতটা আত্মসম্মান জ্ঞান শূন্য সে নয় নিশ্চয়। এবার তাহার দিদি রানুদের বাড়ির খিড়কি দিয়া বাহির হইয়া আসিতেছে যেন। সে ছুটিয়া দরজার সামনে পাঁচিলের কোণটাতে দাঁড়াইল। হঠাৎ আসিতে আসিতে পাঁচিলের পাশে চোখ পড়াতেই দুর্গা চেঁচাইয়া বলিয়া উঠিল, ওই দাঁড়িয়ে রয়েছে মা, ওই দেখো পাঁচিলের পাশে। পরে সে ছুটিয়া গিয়া ভাইয়ের হাত ধরিল। ছুটিবার আবশ্যকতা ছিল না। ওরে দুষ্টু, এখানে চুপটি করে দাঁড়িয়ে থাকা হয়েছে, আর আমি আর মা সমস্ত জায়গা খুঁজে বেড়াচ্ছি, এই দেখো। দুজনে মিলিয়া তাহাকে বাড়ির মধ্যে ধরিয়া লইয়া গেল। শেষ হলো আমার আজকের নিবেদন শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালীর চতুর্থ পর্ব। তা অপুর পাঠশালা যাওয়া তো হলো, এবার তো রেলের রাস্তা দেখার পালা। অপুর প্রথমবার দিদিকে রেখে, মাকে রেখে বাবার সঙ্গে বেশ কয়েকদিনের জন্য শিষ্য বাড়ি ঘুরতে যাওয়ার পালা। এই প্রথম জানা নিশ্চিন্দিপুরের বাইরেও অনেক বড় একটা পৃথিবী পড়ে রয়েছে। কিছুটা ভালো কিছুটা মন্দে মেশানো একটা পৃথিবী। সেই গল্প নিয়ে আবার খুব শিগগিরই ফিরে আসবো আপনাদের কাছে। ততদিন ভালো থাকবেন, খুব সুস্থ থাকবেন। শুভরাত্রি।